তো আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভাই, তিনি তার ক্ষেত প্রথমত পরিদর্শন করে এখন তার জমিতে এই পাট ক্ষেত যা বুক অবধি হয়ে গেছে এই পাটে ওষুধ দিচ্ছেন। তো আমরা সচরাচর জেনে থাকি যে কৃষকের অদক্ষতার ফলে যদিও আমাদের অনেক জমি একে তো ভুলক্রমে নষ্ট হয়ে যায়, এই অদক্ষতার কারণেও কিন্তু আমার কিছু সময় ফলনও ভালো দেখা যায়। আসলে ফলন ভালোটা কিন্তু অদক্ষতার কারণে হয় না, তো ভুলের ক্রমে হয়, কিন্তু এই অদক্ষতার ফলে কিন্তু ম্যাক্সিমাম সময় জমিটা নষ্ট হয়। বা ফসল আবাদের যেখানে আমার 4 মাস থেকে 5 মাস অব্দি অপেক্ষারত সময়, এখানে তো সব ফসল নষ্ট হয়। তো যাই হোক, এই ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা ওষুধ দিচ্ছে। তো ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু তিনি প্রথমে ওনাকে টিউবওয়েলে যায় ওষুধের ঝোপ ভরে নেন। তো এই যে ঝোপ ভরার ক্ষেত্রে এটার ভিতরে যেহেতু বিষাক্ত জিনিস থাকে বা বিষাক্ত জিনিস দেওয়া হয়, এই ক্ষেত্রে কিন্তু টিউবওয়েলের সাথে না মেশানোটাই ভালো। তো তার সতর্কতার দিক থেকে দেখেন, এই ভাই কিন্তু তেমন হাতে না হ্যান্ড গ্লাভস তো যদি দরকার এখনকার মতো না, কিন্তু তার সবচেয়ে বেশি প্রয়োজন মাস্ক, হ্যান্ড গ্লাভসও দরকার, বডি গ্লাভসও দরকার, বডির জন্য একটা তার কোট দরকার, কেননা বডি যদি তিনি ভালোভাবে শরীর যদি ভালোভাবে আটকে রাখতে পারেন তার শরীর লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে ভাইয়ের বুক সাইরে গেছে, কিছু কিছু গাছ তার মাথা সাইরে গেছে, এই অবধি গাছের মধ্যে দিয়ে তিনি ওষুধ দিয়ে যাচ্ছেন। তো এই ওষুধ দেওয়ার ক্ষেত্রে তিনি আর তো একটা সতর্কতা তেমন দেখছি না এখানে। আসলে জমি চাষাবাদের ক্ষেত্রে তেমন কিন্তু তারা যে অর্থমূল্য পেয়ে থাকেন এটাও না, অর্থমূল্যর দিক থেকে তেমন তাদের এক তো হয় না, দ্বিতীয়ত তাদের পরিশ্রমী যায় আসলে মাত্রা অতিরিক্ত। তো এই ভাইয়ের আমরা এই তিলের জমি দেখতে পাচ্ছি, তিল ক্ষেত দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, তিল ক্ষেত কিন্তু তার অনেক সুন্দর হয়েছে, এই কাছে থেকে যদি আমরা একটু দেখি তো এই যে ফলনগুলো কিন্তু ভালো আসতেছে, ফুলগুলো কিন্তু ভালো ফুটেছে। আর পরাগায়নের ক্ষেত্রে বর্তমান সময় আমরা তো দেখি যে মৌমাছি দেখতেই পাওয়া যায় না, আর মৌমাছি দেখতে না পাওয়া যাওয়ার কিন্তু আর এক কারণে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার। তো কীটনাশক যদি পর্যাপ্ত পরিমাণে সীমিত পর্যায়ে বা সীমিত পরিমাণে, কিন্তু সীমিত পরিমাণে ব্যবহার করলে কিন্তু ওই হারে ফলন ঘরে ওঠানো সম্ভব হয় না। তো এখানে আমরা আরো যদি লক্ষ্য করি, কোনো জমিতে তিলের এবং কোনো ফুলে তেমন মৌমাছি দেখতে পাওয়া যায় না, দু একটা যদি চোখে পড়ে তো পড়ে না, কিন্তু ফলনের মাশাল্লাহ ফলনের দিক থেকে ভালো হয়েছে। তো তিলের জমি যদি একটু ক্ষারীয় অবস্থা, যদি জমিতে ক্ষারীয় অবস্থা বেশি সৃষ্টি করা যায়, তিল ক্ষেত কিন্তু খুব ভালো হয়। তো এখানে হয়তো তাই করা হয়েছিল। পাশাপাশি তিলের জমিতে প্রচুর পরিমাণে সৌরতাপ প্রয়োজন হয়, তো এখানে সৌরতাপ বেশি থাকায় আর তিলের জন্য পানি প্রয়োজন, বাট মাত্রা অতিরিক্ত পানি তিলের জমি বেহাল দশা করে ফেলায়। তো এই জমিটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। ভাই ওই পাশ দিয়ে ঔষধ দিয়ে যাচ্ছেন, আমরা এই পাশ দিয়ে তিলের জমি দেখতেছি, তিলের ক্ষেতের কি অবস্থা। এই ফলন কিন্তু ঘরে তুলতে যদি অনেক দেরি আছে, আর গাছগুলো কিন্তু আরো বৃদ্ধি পাবে। তবে প্রত্যেক গাছে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে কিন্তু ভেঙে পড়ে। এই ভেঙে যাওয়ার আর এক কারণ হলো আমরা বর্তমান সময়ে জমিতে ইউরিয়ার পরিমাণ অত্যাধিক বাড়িয়ে দিয়েছি, জানা অজানা বা কারো থেকে জানা, এই মাধ্যমেই আমরা জমিতে মাত্রা অতিরিক্ত ইউরিয়া দেওয়ার ফলে কিন্তু গাছগুলো আসলে ডগাগুলো খুবই নকনকে থেকে যায়। তো এই থাকার কারণে কিন্তু সহজেই হেলে পড়ে, ভেঙে যায়, ভারী বৃষ্টিপাতে তা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, শিলাবৃষ্টিতে তো সহজেই ভেঙে যায়। তো এই যে 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 জমিটা দেখতে পাচ্ছেন তিল ক্ষেতেরটা, তো একটু যদি কাছে থেকে আর একটু সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি, আকাশও কিন্তু আজকে মেঘলা। তো এই মেঘলা আকাশে যদি বৃষ্টি হয় তিল ক্ষেতের জন্য কিন্তু খুবই উপাদেয় হবে, উপকারী হবে। আবার তিল ক্ষেতে যদি বৃষ্টির পানি বেজে যায় তাহলে কিন্তু তিল ক্ষেতের, যেটা বললাম, তো 12টা বেজে যাবে। আর এই তিলের জমিটা যদি আর একটু দেখা যায়, প্রত্যেক গাছ থেকে গাছে কিন্তু মানে মাত্রা অতিরিক্ত ঘন না। তো এই ঘন না থাকায় কিন্তু আর একটা সুবিধা হয়েছে, গাছগুলো কিন্তু বর্ধনের দিক থেকে, এছাড়াও তাদের ফলন বৃদ্ধির দিক থেকে এবং নিজেদের পরিপুষ্ট ভাব আনায়নের ক্ষেত্রে খুব ভালোই হয়।
তো প্রত্যেক গাছই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছই খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। এছাড়াও এক গাছ থেকে আরেক গাছ দেখতে গেলে কিছু কিছু জায়গায় হয়তো জমিগুলো তেমন বৃদ্ধি প্রাপ্ত হয় না, তাছাড়া অধিকাংশ জায়গায় কিন্তু জমির অবস্থাও ভালো, জমির ফলনও ভালো হয়েছে। এই ভালো, যদিও আমাদের কৃষক ভাইদের হাসির লক্ষণ, তবে বাজার ব্যবস্থা যদি একটু ভালো হয়, বাজার ব্যবস্থা যদি নিয়ন্ত্রণের দিক থেকে কৃষকদের অনুকূলে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের হাসিটা আসলে ফুটেই থাকে। কেননা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, একজন কৃষক তার জমিতে আবাদের ক্ষেত্রে একে তো প্রচুর পরিমাণে পরিশ্রম করেন নিজে, দ্বিতীয়ত তো তিনি অন্য লোকদের তার জমির উপরে পরিশ্রম করান টাকার বিনিময়ে। তো এই যে পারিশ্রমিকগুলো দিয়ে দেন, এতে কিন্তু এই ফসলের মধ্যে থেকে যায়। এছাড়াও যারা অন্যের জমি চাষাবাদ করেন, তাদের তো আরো হাহুতাশ অবস্থা। তো তাদের হাহুতাশ অবস্থা হওয়ার আর এক কারণ হলো, তারা যখন অন্যের জমি চাষাবাদ করেন, জমির একটা নির্ধারিত মূল্য, বাৎসরিক মূল্য, এছাড়াও পানি দেওয়ার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে সুবিধা অসুবিধা থাকে। এছাড়াও নিজে যদি হাতের মুঠোয় তেমন টাকা না থাকে, হাওলাত বরাত এভাবে করে জমি চাষাবাদ করতে হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যায়। এবং ভাগ্যের উপর এমনিতে সকলেই সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করতে হয়। তো অধিকাংশ সময় ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হয়। যদি ভাগ্য আসলে অনুকূলে থাকে তাহলে সেবার হাসি, আসলে ভাগ্য অনুকূলে না থাকলে দুঃখ ছাড়ার কিছুই নেই। এখানে ঘাসের জমি দেখতে পাচ্ছি, এই ঘাসগুলো কিন্তু গরুর জন্য একটা উপাদেয়, গরুকে কিন্তু খাওয়ানোর জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ঘাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা আশেপাশের যখন মানুষদের দেখে থাকি, ঘাস খেতে কিন্তু ইউরিয়া ছাড়া অন্য কোনো সার সচরাচর তারা প্রয়োগ করেন না। তো অন্য সারগুলো প্রয়োগ করা যায়। এখন বাড়ির দিকে চলে আসছি, দেখি এই লেবু, মেঘ আকাশ যখন মেঘলা, বাড়ির দিকে উঠলাম, লেবু গাছের একটু পরে আবার জ্বালানি। এই দেখেন লেবুগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে, দুটো লেবু ধরেছে। এছাড়াও পাতাগুলোতে তেমন আলাদা কোনো জীবাণু ফাঙ্গাস জাতীয় কোনো কিছু দেখা যাচ্ছে না। পাতাগুলো বা ডগাগুলো খুব ভালো অবস্থায় রয়েছে। আকাশও খুব মেঘলা। তো যদি গাছগুলো একটু ভালো করে দেখাই, এছাড়া দেখেন বাতাসের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে, এই যে মেহগনি পাতা নড়াচড়া শুরু করছে। তো মেহগনি পাতা দেখানোর জন্য দেখালাম যে বাতাস এখন বৃদ্ধি পাচ্ছে। তো সকল গাছে যেন এখন বসন্ত বসন্ত ভাব মনে হচ্ছে। বসন্তের আবেশ মনে হয় সকল গাছের উপর এসে পড়েছে। আর বৃষ্টি পেলেই তো জানেনই, বৃষ্টি পেলেই সকল গাছের ক্ষেত্রে আসলে আলাদা একটা অনুভূতি থাকে। তো আমি এক সময় এই পরবর্তী এক সময় এক বেগুন গাছের জায়গায় গবেষণা গেছিলাম। তো এই বেগুন গাছের জায়গায় এখন দেখাইতেছি, যদি এটা আসলে সায়েন্টিফিক এক কথা ছিল যে বেগুন গাছ কেন হেলে পড়ে, কেন তার সক্ষমতা থাকে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য বা সোজা হয়ে উপরে ওঠার জন্য, এই বিষয়ে একটা করছিলাম, এক্সপেরিমেন্ট করেছিলাম বা শর্ট করছিলাম। তো এই সেই বেগুন গাছ, এই বেগুন গাছ নিয়ে তো আমি এটা ওই সাইড থেকে বলতেছি। এটা আসলে ছিল হলো কলা বাগানের এরিয়ায়। তো ওই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ, বেগুন গাছের পাশাপাশি কলা গাছগুলো কিন্তু লম্বা দাঁড়িয়েছে, কেন বেগুন গাছ দাঁড়িয়ে থাকে না এই সম্পর্কে তখন জানাইতে রাখছিলাম। আর একটা কাজ করতে চাইছি, এইভাবে প্রতিনিয়ত ভিডিও করে ইনশাল্লাহ প্রত্যেক বিষয়ের কোন গাছের জন্য কি প্রয়োজন, কোন গাছের জন্য কোন ওষুধ প্রয়োজন, তাছাড়া কোন গাছের জন্য কেমন কি পরিচর্যা প্রয়োজন, কোন মৌসুমে গাছগুলো আবাদ করা প্রয়োজন, এটা জানার একটা আশা আকাঙ্ক্ষা আছে। তো কলা বাগানের কথা বলছিলাম, কলা বাগানের মধ্যে দিয়ে যদি একটু ঘুরে যাওয়া যাক, তো দেখা যায় যে এই যে সেই কলা বাগান, এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু, এই বাগান নিয়ে কিন্তু আমি প্রায় সময় ভিডিও করে থাকি। এই বাগান আমি যখন প্রাইভেট পড়াইতে যাই তখন বাজারের পাশেই, তো প্রাইভেট পড়ানোর থেকে একটু দূরে এই বাগানটা। সেই বাগান নিয়ে প্রথমত বাগানের ভিতরে তেমন মানুষজন থাকে না, বাগান আলা একটু সামনে উঠে যায়, বাগান আলা নিয়ে একটু ভিডিও করি। কিন্তু তার বাগান খুব ভালো হয়েছে মাসাল্লাহ। তো তার বাগানের দিক থেকে তেমন প্রচুর পরিমাণে মাকড়সা বা পোকামাকড় এমন নাই, ফলনও খুব ভালো হয়েছে। তবে তার যদি একটু দক্ষতা বেশি থাকতো, এই ফলন তিনি আরো ভালো আনতে পারতেন। স্যার রাস্তার পাশে যে জমিগুলো রয়েছে, সেই
সেই অংশে যে কলা গাছগুলো রয়েছে ওই কলা গাছগুলোর ফলন একটু কম ছাড়া বাকি কলা গাছগুলোর ফলন খুব ভালোই হয়। তো এই জমিওয়ালা কিন্তু প্রতিনিয়ত পানি দেয় না আসলে। এখন যদি বাটি বেড়ে কেউ কোনো জায়গায় পানি দেয়, সেই ক্ষেত্রে তো একটু কষ্ট হবে, কারণ মোটর হলো ছোট মোটর, বড় মোটর একসাথে পানি দেবে, একটা ব্যাপার স্যাপার এটাই আলাদা। তো ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কৃপণতা অবলম্বন করেন না ওষুধ দেন। চলেন এখন একটু চোখের দিয়ে একটু ঘুরে আসা যাক। এই যে পাট ক্ষেত, তো আজকে হলো একটা মিক্সড ভিডিওর মতো। তো এই যে পাট ক্ষেত দেখতেছেন, তো এই পাট ক্ষেতের দেখেন, এই যে কিছুদিন একেবারে খরা রৌদ্র গেছিল, অবস্থা পরিবেশ সৃষ্টি হয়েছিল, এই তখন তখন থেকে কিন্তু এই গাছগুলো আসলে ব্যাপক হারে বৃদ্ধি প্রাপ্ত হয় না। কিছু অঞ্চলে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে যে অঞ্চলে একটু পানি ভালো পেয়েছে, এবং কিছু অঞ্চলে তেমন ভালো বৃদ্ধি পায় নাই যে অঞ্চলে ঘাস ছিল। তো ওরে আল্লাহ, পোলাপান এই দেখেন, পোলাপান নিয়ে যখন আসলাম তো ভিডিও করার জন্য, ওই ভিডিও করতেছে, আমি ওই দুজনের পিছনেই আছি। ওই দুজনের পিছন থেকে দেখতেছি ওরা যখন ওই যে আমি রয়েছে জমি দেখার জন্য। তো এই জমিগুলো দেখতেছিলাম যে কেমন কি হয়েছে না না হয়েছে। আর পোলাপানকে কন্ট্রোল করতে আসলাম যে অন্যের জমি তেমন নষ্ট করা যাবে না, পালানো যেন না হয়। ও, সর্বশেষ পর্যায়ে আরেকটা জিনিস দেখাই দিয়েছিলাম, এই যে বাঁশ লাগানোর ক্ষেত্রে কিন্তু বাঁশের যদি শেষ প্রান্তটা, এই যে দেখতেছেন, ভালোভাবে বাইধে দেওয়া যায়, এই প্রান্তটা যদি ভালোভাবে বাইধে দেওয়া হয় তাহলে কিন্তু বাঁশের মানে হাওয়াটা বা বাঁশটা তরতলা খুব ভালো থাকে। আর নিচের দিকে যেটা দেখতেছেন এই অঞ্চলে কিন্তু পানি দিলেই খুব ভালো হয়। আর বাঁশের প্রথম পর্যায়ে যেই গিটে গিটে গিরাই গিরাই ই হয়, এই কুড়িগুলো বের হয়, এগুলো না ভাঙাই ভালো, কারণ এগুলোর মাধ্যমে তো ওদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্যত হয়। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্যত হওয়ার জন্য এগুলো থাকবে, কিছুদিন পর হয়তো 1 বছর বা 1.5 বছরের কাছাকাছি সময় বাঁশের কুড়ি বের হবে, যেটা মেইন বাঁশ হবে, মূল বাঁশ হবে। তো ওইভাবে কিন্তু ভালোই করা যায়। তো কোরল যেটা আমরা বলে থাকি, কোরলটা যদি না ভাঙা হয়, কোরলটা না ভাঙলে কিন্তু বাঁশের সর্বোচ্চ এবং ভালো ফলন পাবে। যাই হোক, আসসালামু আলাইকুম, আজকে আর কথা বাড়াবো না, এখানেই রাখি। তো আমাদের এই চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন, ইউটিউবে থাকা অবস্থায় সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, কমেন্ট করে বিস্তারিত তথ্য জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।